রামনগর নামে এক গ্রামে রমেশ নামে এক বৃদ্ধ তার একমাত্র মেয়ের সাথে থাকত। সেই বৃদ্ধের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। গরিবের সংসার কোনো মতে চালাচ্ছিল। একদিন ওই গ্রামের জমিদার হরপ্রসাদ চৌধুরী সেই বৃদ্ধের বাড়িতে আসে আর বলে, আমি ঋণ দিয়েছি 1 বছর হতে যায়, আজ পর্যন্ত 1 টাকাও ফেরত পাইনি। আজ আমার টাকা চাই, না হলে তোমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে বের করে দেব। আর 2 দিন সময় দিন জমিদারবাবু। আগামীকাল আমার ছেলে শহর থেকে ফেরার কথা। যখনই আসবে সবার আগে আমি আপনার কাছে পাঠাব, আর সে আপনার সব ঋণ পরিশোধ করে দেবে। আপনি এতদিন অপেক্ষা করেছেন, আর 2 দিন অপেক্ষা করতে পারবেন না? দয়া করে আমার পরিস্থিতিটা বুঝুন। আচ্ছা ঠিক আছে, আরও 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে যদি টাকা না পাই, ঘরের জিনিসপত্র বাইরে বার করে দেব, সাথে তোদেরকেও গ্রামের বাইরে বার করে দেব। 2 দিনের সময় দিয়ে জমিদার চলে যায়। তারপর মেয়ে ইরা বাবাকে বলে, বাবা, দাদা 2 দিনের মধ্যে আসবে তো? যদি এবার দাদা না আসে, তাহলে জমিদার আমাদের গ্রাম থেকে বার করে দিবে। এইবার আর আমাদের একটা কথাও শুনবে না। তুমি দেখনি কতটা রেগেছিল, হয়তো আজই আমাদের বার করে দিত। তুই চিন্তা করিস না মা, তোর দাদা সুজয় যখন বলেছে নিশ্চয়ই আসবে। আরও টাকার ব্যবস্থা করেও নিয়েছে। ও এলে জমিদারের সব ঋণ শোধ করে দেব, তখন কোনো চিন্তা করতে হবে না। 2 দিন পার হয়ে যায়, কিন্তু সুজয় আসে না। বাবা ও মেয়ে দুজনই সুজয়ের আসার অপেক্ষা করছিল। তখন এক ব্যক্তি এসে বলে, রমেশ, সর্বনাশ হয়ে গেছে। যে কারখানায় তোমার ছেলে কাজ করত সেখানে আগুন লেগে গেছে। খবর পেয়েছি, কারখানায় যারা ছিল সবাই সেই আগুনে পুড়ে মারা গেছে। আর ওই কারখানাতে তোমার ছেলেও কাজ করত। এটা শুনে রমেশ অঝরে কাঁদতে থাকে আর বলে, হে ভগবান, এটা কি করলে তুমি? এখন কি হবে আমার আর আমার মেয়ের? ওই ঘটনার ঠিক 2 দিন পর ওই গ্রামে এক ব্যক্তি স্যুটকেস নিয়ে আসে। ওই সময় গ্রামের জমিদারও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। দাদা, এখানে রমেশের বাড়িটা কোথায় বলতে পারবেন? আপনি কে আর কোথা থেকে আসছেন? এই গ্রামে তো আগে কখনো দেখিনি। আসলে রমেশবাবুর ছেলের কারখানায় আগুন লাগা কারণে মৃত্যু হয়েছিল। তার প্রাপ্য পাওনা 2 লক্ষ টাকা তার পরিবারের মানে রমেশবাবুর হাতে তুলে দিতে এসেছি। সব কথা শুনে জমিদার ভাবতে থাকে, বলে দিই, আমি রমেশ। এমনিতে রমেশের কাছে টাকা পাই, আর বাকি বেঁচে থাকা টাকা অন্য কাজে লেগে যাবে। তার জন্য একে এখান থেকেই ভাগিয়ে দিতে হবে। আরে, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমি রমেশ, আর যার কথা আপনি বলছেন ওটা আমারই ছেলে। ও আচ্ছা, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, না হলে আমাকে সারা গ্রাম ঘুরতে হতো। এই নিন আপনার আমানত। তাহলে এখন আমি আসি। এই বলে সে চলে যায়। আর জমিদার মহা আনন্দে টাকার ব্যাগ নিয়ে বাড়ি চলে যায়। আমি তো কিছু বুঝতেই পারছি না মামুনি। আমাদের সংসার কি করে চলবে? আমি তো সুজয়ের ভরসায় ছিলাম, কিন্তু জানি না ঈশ্বরে কেমন পরীক্ষা নিচ্ছে। সুজয়ই একমাত্র সাহারা ছিল, ভগবান ওকেও আমাদের থেকে ছিনিয়ে নিল। ভগবান এত নিষ্ঠুর কি করে হতে পারে? মাঝে মাঝে মনে হয় ভগবান সত্যিই নেই। যদি হতো তাহলে আমাদের সাথে এমন দুর্ঘটনা ঘটত না। এমনকি আমরা কখনো কারোর খারাপ চাইনি। বাবা, তুমি চিন্তা করো না, আমিও কাজ করব। আমরা যাই হোক করে জমিদারের পাওনা টাকা ফেরত দিয়ে দেব। তুমি এত চিন্তা করো না, না হলে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে। ইরা লোকের বাড়িতে কাজ করতে শুরু করে দেয়। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন ইরা জল নিতে জমিদারের কুয়োতে যায়। ঠিক ওই সময়
জমিদারের বন্ধু ছেলে ঈশান জমিদারের বাড়িতে আসে। তখনই ঈশানের চোখ যায় ইরার ওপর। তারপর ইরাকে দেখে ঈশানের পছন্দ হয়। তারপর বাড়ির ভিতরে চলে যায়। নমস্কার কাকাবাবু, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার বন্ধু প্রতাপ রায় চৌধুরীর ছেলে ঈশান রায় চৌধুরী। আরে বাবু ঈশান, বসো বসো। কত বড় হয়ে গেছো! তোমাকে আগেরবার যখন দেখেছিলাম তখন তুমি অনেক ছোট ছিলে, তাই তোমায় চিনতে পারিনি। বলো বাবু, কি দরকার? আসলে বাবা আমাকে আপনাদের গ্রামের একটা জমির লেনদেনের ব্যাপারে কথা বলতে পাঠিয়েছে। ওই জমি দেখতে এসেছি। এই অজুহাতে আপনার সাথে কথা বলাও হয়ে যাবে। আচ্ছা, তুমি এখন বাবার ব্যবসা সামলাতে শুরু করে দিয়েছ। হ্যাঁ কাকা, আসলে বাবার বয়স হয়েছে, আগের মতো সব দিক দেখতে পারে না, তাই আমাকেই সামলাতে হয়। এটা তো অনেক ভালো কথা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আসলে আমি যখন আসছিলাম তখন কুয়োর পাশে একটা মেয়েকে দেখলাম। আপনি কি বলতে পারবেন ওই মেয়েটাকে? মেয়ে? কোন মেয়ে? আপনার ঘরের সামনে যে কুয়ো আছে, ওই কুয়ো থেকে একটা মেয়েকে জল ভরতে দেখেছি। আপনি কি বলতে পারবেন ওটা কে? একটু অপেক্ষা করো ঈশান বাবা, তুমি চা খাও, ততক্ষণে আমি দেখে আসি। জমিদার বাইরে গিয়ে কুয়োর দিকে দেখে সেখানে তার নিজের মেয়ে রিয়াকে দেখতে পায়। ইরা ওখান থেকে ততক্ষণে চলে গেছিল। আরে ঈশান বাবা, ওটা তো আমার মেয়ে রিয়া। ওহ, আমি ভাবলাম কে না কে। আচ্ছা ছাড়ুন এসব কথা, আপনি বলুন আপনি কেমন আছেন? ঈশান কথা ঘুরিয়ে দেয়, কিন্তু জমিদারের সন্দেহ হয়। মনে হয় ঈশান বাবার আমার মেয়েকে পছন্দ হয়েছে। যদি সত্যি হয়, এই রাজকীয় পরিবারে গেলে আমার মেয়ে রিয়ার ভাগ্য বদলে যাবে। এর থেকে বড়লোক পরিবার আর কোথাও পাব না আমি। এই ভেবে জমিদার খুশি হয়ে যায় আর বলে, আমি ভালো আছি। আচ্ছা, আজ তাহলে উঠি। কি বলছো ঈশান বাবা? কয়েকদিন থেকে যাও, গ্রামটা ঘুরে দেখো, ভালো লাগবে। না কাকা, আজকে না, পরের বার এলে অবশ্যই থাকব। এই বলে ঈশান ওখান থেকে চলে যায়। তারপর ঘরে গিয়ে ভয়ে ভয়ে বাবার কাছে বলে, বাবা, গ্রামে আমি এক মেয়েকে দেখেছি। মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। আমি ওই মেয়েকেই বিয়ে করতে চাই। তুই কোন মেয়ের কথা বলছিস? আপনার গ্রামের বন্ধু যার কাছে আজ আমাকে পাঠিয়েছিলেন, ওনার মেয়ের সাথে আমি বিয়ে করতে চাই। বাহ, এ তো ভালো কথা। ও তো আমার খুব ভালো বন্ধু হয়। ও কখনোই বারণ করবে না। আমি কালকেই বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ও শুনে খুব খুশি হবে। পরের দিন ঈশানের বাবা ও ঈশান জমিদারের কাছে আসে। আরে বন্ধু, অনেক দিন পর। বস বস। এতদিন পর বন্ধুর কথা মনে পড়ল, কি মনে করে? আর বলিস না বন্ধু, ঈশানের জন্য আসতে হলো। আসলে আমার ছেলে ঈশানের তোর মেয়েকে খুব পছন্দ হয়েছে, বিয়ে করতে চায়, ওই বিষয়ে কথা বলতে এসেছি। এটা তো খুব ভালো কথা। আমাদের বন্ধুত্ব আজ থেকে সম্বন্ধিতে বদলে যাবে। এর থেকে খুশি আর কি হতে পারে? তাহলে এবারে তোর মেয়েকে ডাক। অনেক বছর হয়ে গেছে তোর মেয়েকে দেখিনি। যখন দেখেছি তখন তোর মেয়ে অনেক ছোট ছিল। তখন জমিদার মেয়েকে ডাকে আর বলে, মা রিয়া, একটু এইদিকে আয় তো। যখন রিয়া ভিতরে আসে তখন ঈশান রিয়াকে দেখে বিরক্ত হয়ে বলে, আরে কাকাবাবু, যাকে আমি ওই দিন দেখেছিলাম, এটা ওই মেয়ে নয়। ওই মেয়ে অন্য কেউ ছিল। এ কি বলছো ঈশান বাবা? তুমি ওই দিন যে মেয়ে দেখেছিলে,
ওটা এই মেয়েই ছিল? ঠিক করে দেখো, হয়তো তুমি ভুলে গেছ। এটা সেই মেয়ে যে ওই দিন কুয়োর সামনে দাঁড়িয়েছিল। না না কাকাবাবু, আমার ভালোভাবে মনে আছে এটা ওই মেয়ে না। এটা শুনে জমিদার ভাবতে থাকে। ঈশান বাবা ওই ভিখারি রমেশের মেয়ের কথা বলছেন না তো? ওই দিন একটু আগেই কুয়ো থেকে জল ভরতে এসেছিল। মনে হয় ঈশান বাবা ওর কথাই বলছে। না না, এটা আমি কখনোই হতে দেব না। আমাকে যা করে হোক রমেশ আর ওর মেয়েকে এই গ্রাম থেকে তাড়াতেই হবে। এর আগে ঈশান বাবা গ্রামে ওদেরকে যেন খুঁজে না পায়। ঠিক আছে ঈশান বাবা, যদি এমনই হয় আমি নিজে ওই মেয়েকে খুঁজে বার করব। তুমি চিন্তা করো না। ঈশান, তুমি এসব কি বলছো? আমি তোমার কথা এখানে এসেছি। তুমি তো বলেছিলে আমার বন্ধুর মেয়েকে তোমার পছন্দ, আর সত্যি বলতে আমারও রিয়াকে অনেক পছন্দ। এখন তুমি কোন মেয়ের কথা বলছো বুঝতে পারছি না। আমার তো এই মেয়েকেই ঠিক লাগছে, আর আমার তো এই ইচ্ছা তোমার বিয়ের সম্বন্ধ আমার বন্ধুর ঘরেই হোক। রিয়ার মধ্যে কি কম আছে অনেক বুদ্ধিমান, সংস্কারী আর ভালো মেয়ে? কিন্তু বাবা, আমি তো ওই মেয়েকেই বিয়ে করতে চাই, যাকে আমি ওই দিন কুয়োর সামনে দেখেছিলাম। আচ্ছা বন্ধু, আজকে আসি। তোকে অনেক কষ্ট দিলাম, পারলে ক্ষমা করে দি। না প্রতাপ, এতে কষ্টের কি আছে? হয়তো আমারই শুনতে বা বুঝতে ভুল হয়েছে। তবে আমি চেষ্টা করব ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি খুঁজে বার করার। তারপর প্রতাপ রয় চৌধুরী ও তার ছেলে ঈশান ওখান থেকে চলে যায়। আর ঘরে গিয়ে প্রতাপ রয় চৌধুরী ঈশানকে বলে, ঈশান, তুমি এত বড় ভুল কি করে করলে? জানি না আমার বন্ধুর কতটা খারাপ লেগেছে। কিন্তু বাবা, আমি যে মেয়েকে দেখেছিলাম সে তোমার বন্ধুর মেয়ে না, ওটা অন্য কেউ ছিল। আর বাবা, আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না। আমি ওই মেয়েকেই বিয়ে করব যাকে ওই দিন দেখেছিলাম। কিন্তু ঈশান, সেটা বড় কথা না। কথা হচ্ছে তুমি আমার বন্ধুকে অপমান করেছ। আর তুমি কোন মেয়ের কথা বলছো? তুমি এর থেকে ভালো মেয়ে আর কোথাও পাবে না। তোমাকে আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে করতেই হবে। না বাবা, আমি রিয়ার সাথে বিয়ে করব না। কিন্তু তুমি যার কথা বলছো তার কোনো ঠিক ঠিকানা নেই। কোথায় খুঁজবে তুমি ওকে? বাবা, আমি যাই হোক করে খুঁজে বার করব, শুধু আমাকে একটু সময় দাও। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। তবে তোমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। যদি তুমি 1 সপ্তাহের মধ্যে যদি ওই মেয়েকে খুঁজে পাও তাহলে ঠিক আছে, না হলে তোমাকে রিয়ার সাথেই বিয়ে করতে হবে। হ্যাঁ বাবা, তুমি যেটা ভালো বোঝো। ওরও গ্রামের মধ্যে ওই ভিখারি রমেশের মেয়েকেই পেয়েছে। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। কোথায় আমার মেয়ে রিয়া, আর কোথায় ওই ভিখারি রমেশের মেয়ে ইরা? ওরা আমার মেয়েকে না করে দিয়েছে। আমি ওদের বাধ্য করে দেব আমার মেয়ের সাথেই বিয়ে করার জন্য। ঈশান ফিরে আসার আগে রমেশদের গ্রাম ছাড়া করতে হবে। আরে হ্যাঁ, ওর ছেলের টাকা যেটা শহর থেকে এসেছিল ওটা তো আমার কাছেই আছে। এবার আমি লোনের টাকা ফেরত চাইব। না দিতে পারলে ওর ঘর দখল করে নেব আর ওকে তাড়িয়ে দেব। তারপর দেখছি কে বউ হয়। জমিদার রমেশের বাড়ি যায় আর বলে, রমেশ, তুই আমার ভালো হওয়ার সুযোগ নিচ্ছিস। আমি এতদিন চুপ ছিলাম কারণ তোর ছেলে কিছুদিন আগে মারা গেছে। আরও মারা গেছে বলে আমি নিজে থেকে এখানে আসিনি, কিন্তু আমি তোর অপেক্ষা করছিলাম। কিন্তু তুই তো আমার ভালো হওয়ার সুযোগ নিচ্ছিস। এখন আমি কিছু শুনব না। তুই আমার সব টাকা ফেরত দে, আর এমনিতেই তোকে আমি অনেক সময় দিয়ে দিয়েছি। জমিদার বাবু, এত টাকা একসাথে আমি এখন কি করে দেব? আপনি তো জানেন এখন আমার ছেলেও নেই। আমি কিছু জানি না, আমার টাকা চাই। আর যদি তোমাদের কাছে টাকা না থাকে তাহলে এখনই এই ঘর খালি করে দাও। আমি এটা বেচে আমার টাকা অসুল করে নেব। ব্যাস, অনেক হয়েছে। না জমিদার বাবু, এমন করবেন না। তাহলে আমি পথে বসে যাব। আমি এতদিন দয়া করে কিছু বলছি না।
এর মানে এই না যে তুই আমার মাথায় চড়ে বসবি। এখন আমি কিছু শুনতে চাই না। শুধু তুই আমার ঘর খালি করে দে আর এখান থেকে চলে যা। না হলে আমি আমার লোককে বলে তোদের কে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দেব। চলো বাবা, আর মিথ্যা আশা করে লাভ নেই। আমরা এমনিতে কাঠ বেচে আর লোকের বাড়ি কাজ করে জমিদারের ঋণ শোধ করতে পারবো না। আমাদের এই ঘর ছেড়ে যেতেই হবে। এই বলে ইরা নিজের বাবাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর দূরের এক জঙ্গলে গিয়ে ছোট্ট কুঁড়েঘর বানিয়ে তাতে বসবাস করতে থাকে। আর এইসব ঘটনার কারণে ইরার বাবা রমেশের শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপর ইরা বাবার কাঠ বেচার কাজ সামলাতে থাকে আর কোনো রকমে সংসার চালাতে থাকে। আমি কত ভাগ্যবান যে তোর মতো মেয়ে পেয়েছি। আর আমার কারণে তোকে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাবা, এমন করে বলো না। তোমার সেবা করার জন্য আমার কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না। তোমার সেবা করা আমার কর্তব্য। তোমার সেবা করতে আমার কিসের অসুবিধা? বাবা, আমি খাবার রান্না করে রেখেছি, তুমি খেয়ে নিও। আমি কাঠ কাটতে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসব। এই বলে ইরা জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। দেখতে দেখতে সকাল থেকে সন্ধে হয়ে যায়, তবুও ইরা জঙ্গল থেকে ঘরে ফেরেনি। রমেশ চিন্তায় পড়ে যায়। ইরার এতক্ষণে এসে যাওয়ার কথা, কিন্তু এখনো এলো না। কোনো বিপদে পড়ল না তো? আমাকে আমার মেয়েকে খোঁজা উচিত। আমি হাতে হাত রেখে বসে থাকতে পারি না। এই ভেবে রমেশ ইরাকে খুঁজতে জঙ্গলের দিকে যায়। যেতে যেতে হঠাৎ রমেশ অসুস্থ থাকার কারণে মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। আর এদিকে ইরা ঘরে পৌঁছে যায়। তখনই ঈশান ইরাকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছায় আর দেখে এক বয়স্ক লোক রাস্তার পাশে পড়ে আছে। ঈশান তার কাছে গিয়ে বলে, আপনি ঠিক আছেন? এই বলে রমেশকে উঠিয়ে কোনো রকমে একটা গাছের নিচে বসায় আর বলে, আপনি এই জঙ্গলে কি করছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অসুস্থ। আর কি বলবো বাবা, আমি আমার মেয়ে ইরাকে জঙ্গলে খুঁজতে এসেছিলাম। ও কাঠ কাটতে এসেছিল, কিন্তু এখনো ঘরে ফেরেনি। জানি না কখন মাথা ঘুরে পড়ে গেলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি কোথায় থাকেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তারপর ঈশান রমেশকে নিয়ে ওনার ঘরে যায়। আর তখনই ঈশানের নজর যায় ইরার উপর। ইরাকে দেখে ঈশান অবাক হয়ে যায় আর খুশিও হয়। বাবা, তুমি ঠিক আছো তো? মা, আমি ঠিক আছি। তোকে খুঁজতে বাইরে যাই, হঠাৎ করে মাথা ঘুরে রাস্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। তখন এই বাবু আমাকে সাহায্য করে আর ঘরে নিয়ে আসে। যদি এই বাবু ওখানে না থাকত, তাহলে জানি না আমার কি হতো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার বাবাকে সাহায্য করার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আচ্ছা, আপনারা গ্রামের বাইরে জঙ্গলে এই ছোট্ট কুড়েঘরে কেন আছেন? তখন রমেশ তার সাথে ঘটে যাওয়া পুরনো ঘটনা বলতে থাকে। জমিদারের কার্যকলাপ আর নিজের ছেলের কথাও বলে। কি করে এক কারখানার আগুনে তাকে হারিয়ে ফেলেছে। আসলে ওই কারখানা আমাদেরই ছিল। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আগুন লেগে গেছিল, আর অনেকজন মারাও গেছে। যারা মারা গেছিল প্রত্যেক পরিবারে যথাসাধ্য পরিমাণ ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা করে আমাদের কারখানা থেকে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে তো কেউ আসেনি, আর টাকাও পাইনি। যদি পেতাম তুমিই ভাবো, তাহলে আমরা এই জঙ্গলে কেন আছি? এই কথা শুনে ঈশানের মনে ধাক্কা লাগে আর বলে, আপনি আমাকে 2 দিন সময় দিন। এই ব্যাপারে খবর নিয়ে আপনার টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। এই বলে ঈশান চলে যায়। পরের দিন ঈশান ম্যানেজারকে রমেশের বাড়ি নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, দেখুন তো, যাকে টাকা দিয়েছিলেন
সে ইনি কিনা? না ছোট সাহেব, আমি ওই টাকা এনাকে দিইনি। আমি ওই টাকা রমেশ নামের এক ব্যক্তিকে দিয়েছি। উনি বলেছিলেন ওনার নাম রমেশ, আর উনি সুজয়ের বাবা। তারপর টাকার ব্যাগ ওনাকে দিয়ে চলে আসি। আমি বুঝতে পারিনি উনি মিথ্যে কথা বলছে। আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে, আপনি কি তাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, অবশ্যই চিনতে পারবো। ঠিক আছে, টাকাটা গ্রামের কেউ নিয়েছে। আপনি পুরো গ্রাম ঘুরে তাকে খুঁজে বার করুন। টাকাটা আসলে কে নিয়েছে? ঠিক আছে। কয়েক ঘন্টা পর ম্যানেজার ফিরে আসে আর বলে, ছোট সাহেব, আমি ওনাকে খুঁজে পেয়েছি। ওনার নাম রমেশ না, ওনার নাম হরপ্রসাদ চৌধুরী। আর উনি হচ্ছে এই গ্রামের জমিদার। উনি আমাকে মিথ্যা বলে যে উনি রমেশ। এত বড় ধোঁকা! আমি ভাবতেও পারিনি জমিদার এত নিচে নামতে পারে। উনি আমার ছেলের সব টাকা নিজের কাছে রেখে দিয়েছে, তার উপর আমাদের ঘর থেকেও বের করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। ঈশান মনে মনে ভাবতে থাকে। আচ্ছা, এই ব্যাপার। এইবার আমি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। নিজের মেয়ের সাথে আমার বিয়ে দেবে বলে উনি জেনে বুঝে ইরা আর ওর বাবাকে গ্রাম থেকে বার করে দিয়েছে, যাতে আমি কোনোদিনও খুঁজে না পাই, আর আমার বিয়ে ওনার মেয়ে রিয়ার সাথে হয়ে যায়। ঠিক আছে, আমিও দেখছি ওনাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। ম্যানেজার বাবু, চলুন তো জমিদার কাকার বাড়ি, আর বাবাকেও খবর দিন। বলুন জমিদার কাকার বাড়ি খুব শীঘ্রই পৌঁছাতে। ঈশান ম্যানেজারকে নিয়ে জমিদারের বাড়ি যেতেই জমিদার ম্যানেজারকে দেখে ঘাবড়ে যায়। তখনই ম্যানেজার বলে, হ্যাঁ ছোট সাহেব, ইনি আমাকে বলেছিল উনি রমেশ। আমি এনাকেই টাকা দিয়েছিলাম। এটা শুনে জমিদারের ঘাম ছুটতে থাকে আর ঈশানের সামনে লজ্জায় পড়ে যায়। এইসব আপনি করেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। আপনি একটা গরিব মানুষের প্রাপ্য টাকা কেড়ে নিয়েছেন। আপনি জানেন সুজয়ের বাবাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। শুধু তাই নয়, আপনি এনার থেকে টাকা নেওয়ার পরও ওনাদের এই গ্রাম থেকে বাইরে বের করে দিয়েছেন। আপনি তো এনার থেকে সব টাকা নিয়ে নিয়েছিলেন, তাও আপনি এমন কেন করলেন? জবাব দিন। ঈশান বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি টাকার লোভ সামলাতে পারিনি, আর আমার মেয়ের মোহে অন্ধ হয়ে গেছিলাম। এই জন্য আমি এমন করেছি। যখন তুমি মেয়ের কথা বলেছিলে তখন আমি বুঝতে পারি এই মেয়ে আর অন্য কেউ না, এটা ইরাই ছিল। এই জন্য আমি চক্রান্ত করে ইরা আর ওর বাবাকে এই গ্রাম থেকে বার করে দিই, যাতে তুমি ওই মেয়েকে খুঁজে না পাও, আর বাধ্য হয়ে আমার মেয়েকে বিয়ে করো। ক্ষমা করে দাও বাবা, অনেক বড় ভুল করে ফেলেছি। তখনই ঈশানের বাবা প্রতাপ রয় চৌধুরী চলে আসে, আর উনি সব কিছু জানতে পেরে জমিদারকে অনেক কথা শোনায় আর অপমান করে। তারপর ঈশান আর ঈশানের বাবা ইরাদের বাড়ি যায় আর তাদের প্রাপ্য টাকা তাদের হাতে তুলে দেয়, আর সাথে ইরার বাবার কাছে ইরাকে তার ছেলের বউ করার প্রস্তাব দেন। তারপর ঈশান তার ভালোবাসার মানুষ ইরাকে পেয়ে সুখে সংসার করতে থাকে।